নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সকাল সকাল বাসি কাজকর্ম সব কিছু শেষ হয়ে গেছে। এই তো জামা কাপড় কাচাও হয়ে গেল। অল্প কয়টা জামা কাপড় ছিল, হাতে কেচে দিয়েছি। বেশ ভালো রোদ্র উঠেছে, জামা কাপড়গুলো মেলে দিলাম। আর এরকম রোদ উঠলে না জামা কাপড় কাচতে আমার খুব ভালো লাগে, তাড়াতাড়ি আবার শুকিয়েও যাবে। এখন সকাল 9:30 মতো বাজে, ঘরের কাজকর্ম তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এসেছি রান্নাঘরে, ব্রেকফাস্ট বানাবো পনির পরোটা। আর আজকে তেমন একটা রান্নাবান্নার ঝামেলা নেই, কারণ রাত্রেবেলা আমাদের ইনভাইট আছে একটা রাইস সেরেমনিতে। তো অল্প স্বল্প কিছুই রান্নাবান্না করব। আজ তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব, যেই কথাগুলো একদমই না বললেই নয়। আমি যে কোনো কাজ যখন করি, যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি সেই কাজটাই করি, সেটা ঘরের কাজ হোক, বাইরের কাজ হোক, বা আমার কর্মক্ষেত্র হোক। যেটা আমার দ্বারা সম্ভব না সেটাতে আমাকে যে যতই ফোর্স করুক না কেন সেটা পারি না। কিন্তু যেটা আমি পারি সেটা আবার যে যাই বলুক সেটা করি, কারণ আমি আমার নিজেকে জানি যে আমি কোনো খারাপ কাজ করি না বা কোনো খারাপ কিছুর সাথে যুক্ত নয়। তাই কারো বলাটাকে বা কারো কিছু ক্রিটিসাইজ করাটাকে কখনোই আমি বেশি প্রাধান্য দেই না। আমি সবসময় এটাই মনে করি, আমি যদি কারো ক্ষতি না করি, নিজের মতো করে নিজের সংসারের কাজ বা নিজের কাজ করে যাই, তাহলে কে কী বললো বা কে কী ভাবলো আমাকে নিয়ে, তাতে আমার খুব একটা চিন্তিত হওয়ার কিন্তু কারণ নেই। আমি ছোটবেলা থেকেই একটা সাধারণ মেয়ে, সহজ সরল মানুষ, কোনো জটিলতার মধ্যে কখনো থাকি না বা কখনো কাউকে এমন কিছু বলে ফেলি না যে আমার কথা দ্বারা কেউ দুঃখ পাবে। সব সময় আমি একই রকম। কিন্তু হয় না, কেউ যদি কখন কিছু বলে ফেলে বা দীর্ঘদিন কোনো মানুষ কিছু বলছে, সেক্ষেত্রে আমি সেটাকে প্রতিবাদ করার চেষ্টা করি। আসলে সময় আর দিন বিশেষে মানুষের অনেক পরিবর্তন আসে। আমি একটা সময় এমন মানুষ ছিলাম, আমাকে যদি কেউ কোনো খারাপ কথা বলতো, চোখের জল ছাড়া আমার মুখে কোনো শব্দ আসতো না। কিন্তু পরিস্থিতি অনুযায়ী ধীরে ধীরে নিজেকে অনেক বদলেছি। এখন যদি কেউ এমন একটা কথা বলে যেটা আমি হয়তো নই, সেটার হয়তো আমি তার সাথে ঝগড়া করব না, কিন্তু একটু হলেও তাকে ভালো কথার দ্বারা সেই জায়গাটা বুঝিয়ে দেব যে সেই কথাটা ভুল। আমার ব্লগগুলো তোমরা প্রথম থেকেই খুব পছন্দ করো, যার জন্যই আমি কাজ করি। মাঝখানে কিন্তু আমি কাজ করা ছেড়েই দিয়েছিলাম, যে ইউটিউবে আর কাজ করব না তেমনভাবে। কিন্তু তোমাদের কমেন্ট আর তোমাদের এত ভালোবাসা, তারপরে নিজেই ভেবে দেখলাম না, আবার কাজটা শুরু করা যাক। তো অনেকবারই ছেড়ে দিয়েছিলাম, তারপরে আবার তোমরা ডেকেছো বা তোমরা চেয়েছো জন্যে আবার কাজ করা শুরু করেছি। করতে করতে এমন একটা সময় এমন এসেছে যে নিজেরই একটা খিদে তৈরি হয়ে গেছে যে এখানে কাজ করতেই হবে। যে কোনো আর কি সিচুয়েশনে আমি থাকি না কেন, কাজটা ছাড়া যাবে না। তো সেই জায়গা থেকে আমি ধীরে ধীরে এগিয়ে গিয়েছি বা এগিয়ে যাচ্ছি, এটা আমার সত্যি খুব ভালো লাগে। আর যারা আমাকে সবসময় সাপোর্ট করো, তোমাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। সবসময় আমার তরফ থেকে অনেক ভালোবাসা। সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে ভালো মন্দ সব রকমের কথাই শুনতে হবে, কিন্তু যেই দুটো কথা সবথেকে বেশি আমি কমেন্টে পড়ি, সেই দুটো কথা নিয়ে আজকে কথা বলছি। প্রথমত হলো খুব বেশি ফুটানি। আর হচ্ছে, বলতে গেলে আমার নিজের বাড়িঘর নেই, কিন্তু আমার ফুটানি দেখে এক একজনের যে এমন মনে হয় যে আসলে যার বাড়ি নেই, ঘর নেই, তার এরকম ফুটানি আসলে মানায় না। তো অনেকে আবার জিজ্ঞেস করে, দিদিভাই তোমার একটা ফ্ল্যাট করে নাও বা একটা নিজের বাড়ি করে নাও, এটা ভালো হবে, এতদিন রেন্টে আছো। অনেকে বলে এইভাবে, সুন্দরভাবে বলে, সেটা শুনতেও ভালো লাগে। আবার অনেকে এই ধরনের কথাবার্তা ব্যবহার করে, তোমার খুব বেশি ফুটানি, ফুটানি এত করো, একটা বাড়ি করতে পারো না, একটা ফ্ল্যাট করতে পারো না। সেক্ষেত্রে মনে হয় যে সত্যি তোমরা আমার জন্য অনেক চিন্তা করো, কারণ নিজের মানুষরাই, কাছের মানুষরাই কিন্তু এসব কথা ভাবে। আর যারা এইভাবে বলে যে তোমার এত ফুটানি কিসের, নিজের বাড়িঘর নেই আর এই যে জিনিসগুলো করো, শো অফ করো, এগুলো করার কি দরকার, তো তাদের উদ্দেশ্যেও আবার কিছু কথা বলতে চাই। প্রথমত হলো বাড়িঘরের বিষয়টাতে আসি। যারা প্রথম থেকে আমার ব্লগ দেখছো তারা কিন্তু জানো আমি আমার বাড়ি থেকেও ব্লগ করেছিলাম। যারা ভাবছো আমার বাড়িঘর নেই, অবশ্যই আমার বাড়িঘর আছে। আর আমি যখন আমার বাড়ির থেকে ব্লগ করেছিলাম, তখন কিন্তু আমি ব্লগের মধ্যে বলেছিলাম যে এটা আমাদের বাড়ি যেহেতু, আর আমাদের মাঝে মাঝে আসতে হয় ঠিকই, আমরা এখানে থাকি না। আর আমার শ্বশুর শাশুড়িও আমাদের বাড়িতে খুব একটা থাকেন না। প্রথম থেকে যারা দেখে তারা কিন্তু সবটাই জানে। আমাদের বাড়িটা আসলে রেন্টে দেওয়া আছে, আর কয়েকটা ঘর আমাদের জন্য খালি আছে।
কারণ আমরা যেহেতু কাজের সূত্রে বাইরে থাকি, আর আমার শ্বশুর শাশুড়ি দুজনেই ওরা ইসকনের দীক্ষিত, তো ওরা বেশিরভাগ সময় বছরের মায়াপুর এবং বৃন্দাবনেই কাটান। তো খুব একটা বাড়িতে ওনারাও থাকেন না, যখন বাড়িতে ওনারা আসেন সেই সময়টুকুই কাটান। আর আমরা যখন বাড়িতে যাই আমরা সেই সময়টুকুই কাটাই, বাদবাকি সময় যারা আমাদের বাড়িতে রেন্টে থাকে তারাই কিন্তু আমাদের বাড়িটা দেখাশোনা করেন। আমার হাজবেন্ডের কোনো ভাই বা দাদা নেই যে আমরা বাড়িতে থাকি না তারা বাড়িটা দেখবে। তো আমরা যতদিন বাইরে থাকি আমরা বাইরে থাকবো, কিন্তু বাড়িতে আমাদের একদিন না একদিন ফিরতেই হবে। কারণ বাবা মা তো বাইরেই থাকেন। তারপরে ওনাদেরও বয়স হয়ে যাচ্ছে। তো খুব বেশি বছর যে আমরা বাড়ির বাইরে থাকতে পারবো তার কোনো মানে নেই। হ্যাঁ, ফিউচারে কি হবে, কোথায় কে যাবে, কি হবে না হবে সেটা কেউ বলতে পারবে না। কিন্তু বর্তমানে এইটাই জানি যে আমাদের একটা বাড়ি আছে, আমাদের বাড়িতে একদিন আমাদের ফিরে যেতে হবে। কারণ আমার হাজবেন্ডের কাজের জন্য আমরা এখানে থাকি। ওর যদি কাজ কখনো অন্য জায়গায় হয়ে যায় তখন আমরা আবার অন্য জায়গায় চলে যাব। আসলে আমাদের তো কাজের সূত্রেই বাইরে থাকা। তো আমার বরের যদি এখন ৫টা জায়গাতে কাজ থাকে, মানে ৫টা শহরে আমরা কাজের উদ্দেশ্যে ঘুরে বেড়াই, তো ৫টা জায়গাতে তো ফ্ল্যাট কিনে বা বাড়ি করে থাকা সম্ভব নয়, তাই না? ১ বছর, ২ বছর, ৪ বছর, ৫ বছরের জন্য হয়তো একটা জায়গাতে থাকবো, আবার আরেকটা জায়গাতে চলে যাব। তো এরকম করতে করতে হয়তো একসময় আমাদের নিজের বাড়িতেই আমরা চলে যাব। কারণ যেহেতু বাড়ি আছে, বাড়ি না থাকলে একটা আলাদা ব্যাপার। তো এই যে আমার বাড়ি আছে কি নেই এই কথাটা নিয়ে আমি তো প্রচুর কমেন্ট পাই, তো খুব একটা মাথা ঘামাই না। কিন্তু যখন এই ধরনের কমেন্টগুলোর মধ্যে কিছু নেগেটিভ বিষয় দেখি তখন আসলে খারাপ লাগে। হয়তো যারা প্রথম থেকে আমার ব্লগ দেখে না তারা হয়তো ভাবে যে হয়তো আমি উদ্বাস্তু, এখান থেকে ওখানে শুধু আসলে ভাড়া বাড়িতে ঘুরে ঘুরে বেড়াই। ব্যাপারটা তেমন নয়। কাজের উদ্দেশ্যে এখানে থাকি, আর যতদিন কাজ আছে বাইরেই থাকতে হবে। শুধু আমরা নয়, আমাদের মতো এমন প্রচুর মানুষ আছে যারা কর্মসূত্রে বাইরে থাকে, আর অনেক অনেক বছর ধরে বাইরে থাকে। সেটা কোনো বড় ব্যাপার আমার কখনোই মনে হয়নি, যার জন্যে আমি সেইভাবে কখনো চিন্তাও করিনি আমার একটা নিজের বাড়ি আসলে এখানে করতে হবে, বা যখন যেখানে যেখানে হাজবেন্ডের সাথে যাব কাজের সূত্রে সেখানে সেখানে একটা করে বাড়ি করব। তো এটা গেল একটা কথা। আর সত্যি কথা বলতে যদি আমার বাড়ি নাও থাকতো, অনেক এমন মানুষ আছে যারা অনেক অনেক বছর বা সারা জীবন রেন্টেই কাটিয়ে দেয়। তো তাদের কথা কি বলবো? তাহলে তারা কি সুখে নেই? তারা কি ভালো নেই? তারা মাথার ওপরে তো যে করেই হোক একটা তো ছাদ পেয়েছে, বা অনেকের অনেক রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। সবার যে ফ্ল্যাটে থাকে বা সবার যে একই রকম সামর্থ্য তা তো নয়। অনেকে আবার অনেক ছোট্ট জায়গাও কিন্তু রেন্টে নিয়ে থাকে, তারাও কিন্তু হ্যাপি আছে। তাই আমি রেন্টে আছি বলে অনেকে মনে করো যে খুব আনহ্যাপি, বা কি দরকার এসব করে না করে, এই টাকা পয়সাগুলো নষ্ট না করে একটা ফ্ল্যাট করে নাও, অনেক ভালো হবে। তো অবশ্যই যদি একটা নিজের এসেট করা যায় তাহলে তো খুবই ভালো, কিন্তু সেটা পরিস্থিতি বুঝে করতে হবে যখন প্রয়োজন হবে। আমার হাজবেন্ড তো আছেনই, ও নিশ্চয়ই চেষ্টা করবে। কারণ আমার তো ইউটিউবের ইনকাম দিয়ে তো আমি একটা বাড়ি করে ফেলবো সেটা কখনো হয় না। কারণ আমি খুব রিসেন্টলি আর্নিং শুরু করেছি, তোমরা চ্যানেলটা দেখেই বুঝতে পারছো। আর এই যে এত কিছু দেখতে পারো তোমরা, আসলে যেটাকে অনেকে শো অফ বলো, এই শো অফগুলো আসলে সব আমার বরের টাকাতে হয়। আমি যেহেতু খুব একটা ইনকাম করতে পারি না বা কখনো ইনকাম করিয়েও নেই, এই প্রথমে ইনকাম করা শুরু করেছি। তো এগুলো সব আমার বরের টাকাতে, ও কোনো কিছু কমতি রাখে না, যখন যতটুকু সামর্থ্য ও সবই করে। আর ঠাকুরের আশীর্বাদে ও এতটা ইনকাম করতে পারে যেটাতে এই যে এই ফুটানিগুলো তোমরা দেখতে পারো। জানি না কোন দিকে ফুটানি মনে হয় তোমাদের, কিন্তু একটা মধ্যবিত্ত পরিবার চলতে গেলে যতটুকু দরকার আমরা কিন্তু ততটুকুর মধ্যেই চলি। আর হ্যাঁ, কিছু জিনিস আছে, আমি যেমন খুব শৌখিন, ঘর সাজাতে ভালোবাসি, জিনিসপত্র একটু কিনতে ভালোবাসি, তারপরে সব কিছু সাজিয়ে রাখতে ভালোবাসি। হয়তো নিজের জন্য একটা জামা কাপড় কিনবো না, কিন্তু ঘরের সাজানোর জন্য একটা জিনিস কিনবো। আমার বাবার বাড়িতে যারা তোমরা দেখেছো, বাবার বাড়ির ব্লগগুলো দেখাই, আমার মা কিন্তু ইউটিউবে তার কিন্তু কোনো চ্যানেল নেই, কিন্তু একটা মধ্যবিত্ত বাড়ি, একটা সাধারণ বাড়ি, তারপরেও দেখবে আমার মা কি সুন্দর সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখে। আসলে এই জিনিসটা আমি আমার মায়ের থেকে পেয়েছি, সব কিছু সাজিয়ে রাখা, নতুন নতুনভাবে ঘরকে সুন্দর করে গুছিয়ে রাখা।
তো এগুলো আসলে হয় না, ছোট থেকে যে যেমন পরিবেশে মানুষ হয় সে কিন্তু সেইভাবেই সব কিছু করতে শেখে। আমাদের বাড়িতে মাকে সবসময় এভাবেই দেখেছি, ছোট ছোট জিনিস দিয়েও ঘরকে খুব সুন্দর করে পরিপাটি করে রাখা, একটা শখের জিনিস কেনা কষ্ট করে। তো আমিও আমার মায়ের থেকে শিখে এগুলো করি। হয়তো অনেক সময় তোমাদের সাথে শেয়ার করি যে গ্রসারি কিভাবে আমি শপিং করি, কিভাবে সেখান থেকে সেভিংস করি। তো সেভাবে করে করেও কিন্তু যখনই প্রত্যেক মাসে গ্রসারি কিনতে যাই, দেখবে আমি দু একটা জিনিস এক্সট্রা সেই টাকাটা বাঁচিয়ে কিনে নিয়ে আসি। তো আসলে এইভাবেই একটু একটু তিল তিল করে একটা সুন্দর সংসার আমার সাজানো। আমার হাজবেন্ড যেমন বাইরে শ্রম দিয়ে টাকাটা ইনকাম করে আনে, আমি সেটা আবার বুদ্ধি খাটিয়ে একটু একটু করে সংসারটাকে সাজাই। তো এইভাবেই আসলে প্রত্যেকটা মানুষকে চলতে হয়। সবার তো আর সমান থাকে না, অঢেল কোনো কিছু থাকে না। সাধ্যের মধ্যেই সব কিছু চেষ্টা করতে হয়, চেষ্টা করলে সব কিছুই পারা যায়, মনে জোর থাকতে হয়। হ্যাঁ, তার মধ্যে সংসারের মধ্যে একটা হয় না, বোঝাপড়া, একটা ভালোবাসাটা খুব দরকার একটা সুন্দর সংসারের জন্য। যার যতটুকু সামর্থ্য সে কিন্তু তার মধ্যেই চলতে পারে, চাইলেও এর থেকে বেশি করতে পারে না। আমার সামর্থ্য অনুযায়ী আমি চলি, আর এই ধরনের কথাগুলো ফুটানি বা শো অফ আমি নিজের সম্পর্কেও কখনো বলতে ভালোবাসি না, বা কারো সম্পর্কে এই ধরনের ওয়ার্ডগুলো আমি ইউজ করতে কখনোই পছন্দ করি না। আর মনে হয় এই কথাগুলো বললে আমার হাজবেন্ডকেও অনেক ক্ষেত্রে ছোট করা হয়, যেহেতু ওর অনেক পরিশ্রম আছে সংসারের পিছনে। তাই কিছু কথার উত্তর না দিয়ে আসলে থাকাই যায় না। তো এই তো রেডি হয়ে গেছি, আয়ুষ্মানের ফ্রেন্ডের ভাইয়ের আজকে রাইস সেরেমনি। তো সারাদিনের কাজকর্মের পর সেজেগুজে বেরিয়ে পড়েছি। তো আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। কোনো ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা করে দিও। দেখা হচ্ছে পরের